নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। বাজেট 2026 নিয়ে আমরা আলোচনায় ছিলাম, থাকবো। এবং তার আগে এই মুহূর্তে আপনাদের জন্য আরেকবার জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে যুদ্ধটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত শুধু নিয়ে গেলেন না, সেখানে নিজে যাতে সওয়াল করতে পারেন তেমন একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনার জায়গাও তৈরি করলেন। কীভাবে জানাবো আপনাদেরকে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলে। জ্যোতির্ময়, মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করবার জন্যই কি আলাদা মামলা দায়ের? তার কারণ এর আগে তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছিল এসআইআর প্রক্রিয়া নিয়ে। দেখো, সেই সম্ভাবনাই সব থেকে বেশি প্রবল হচ্ছে। গত 28 জানুয়ারি এই পিটিশন ফাইল করা হয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এর আগেই এই মামলার শুনানি হয়ে গিয়েছে। দোলা সেন, ডেরেক ওব্রায়েন তারা আলাদা করে পিটিশন ফাইল করেছেন এবং আগামী মঙ্গলবার বা বুধবার এই মামলার শুনানি রয়েছে। অর্থাৎ সামগ্রিক ছবিটা সম্পূর্ণভাবে স্পষ্ট। একটি ইন্টারিম ডিরেকশন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পিটিশন ফাইল করেছেন এবং তিনি তার অভিযোগগুলি উল্লেখ করেছেন। অবশ্যই নতুন কিছু অভিযোগ সংযোজিত হয়েছে, কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা পিটিশন আগে থেকে ফাইল হয়ে যাওয়ার সত্ত্বেও তিনি নিজের নামে নতুন করে তিনি পিটিশন ফাইল করলেন? এক্ষেত্রে সম্ভাবনা হিসেবে যে বিষয়টি সামনে আসছে তা হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে সওয়াল করতে হয় তাহলে তাকে শুধুমাত্র উকিল হলেই চলবে না, অর্থাৎ তার লয়ের ডিগ্রি থাকলেই চলবে না, তাকে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড হতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী হতে হবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি সেই ব্যক্তি বা সেই উকিল তিনি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত উকিল না হন তাহলে তাকে পিটিশনার হতে হবে, অর্থাৎ পিটিশনার ইন পার্সন হিসেবে তখন তিনি সওয়াল করতে পারেন। কোনো মামলা যদি তিনি ফাইল করেন তাহলে সেই মামলার নিরিখে তিনি পিটিশনার পার্সন হিসেবে তিনি সওয়াল করতে পারেন। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চ থেকে যে ঘোষণাটি করেছিলেন যে এসআইআর নিয়ে প্রয়োজনে তিনি আদালতে গিয়ে সওয়াল করবেন, কার্যত তারই বাস্তবায়নের জন্য তিনি এবার নিজেও একটি পিটিশন ফাইল করলেন। এবং তার পাশাপাশি অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের ওপর চাপ বৃদ্ধি করা, কারণ তিনি যখন আগামীকাল বিকেল 4টের সময় জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চের সামনে মুখোমুখি বৈঠক বসবেন, সেই বিষয়টি ঠিক রয়েছে, তখনই তার 24 ঘন্টা আগে যে খবর আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পিটিশন ফাইল করেছেন। স্বাভাবিকভাবেই এটা কমিশনের ওপরে একটা চাপ তৈরি। কি অভিযোগ তিনি তুলছেন? গতকাল তিনি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন যে মাইক্রো অবজারভারদের এই মুহূর্তে কাজে লাগানো হচ্ছে, প্রায় 8000-এর বেশি মাইক্রো অবজারভার তারা বাংলায় কাজ করছে, তাদের কোনো রকম প্রশাসনিক দক্ষতা বা ট্রেনিং নেই, প্রশিক্ষণ নেই, তারা এই এসআইআরের যাবতীয় প্রক্রিয়া সামলাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে, সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে। এবং তিনি সবথেকে বড় যে আইনি প্রশ্নটা তুলেছেন তা হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইনে এই মাইক্রো অবজারভারদের কাজে লাগানোর কোনো সংস্থান নেই। তারপরেও জাতীয় নির্বাচন কমিশন যখন এদেরকে ব্যবহার করছে, পুরো বিষয়টি বেআইনি বলে তিনি আগেই অভিযোগ করেছেন এবং পিটিশনেও সেই বিষয়গুলি উল্লেখ হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এর পাশাপাশি অবশ্যই নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো সম্পূর্ণভাবে কমিশনের হাতে চলে যায়। এসআইআর প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রেও রাজ্য সরকার সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করতে আইনিভাবে বাধ্য, কিন্তু সেই প্রক্রিয়া চলাকালীন রাজ্যের হোম সেক্রেটারিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা সেটা কার্যত বেনজির ঘটনা, এবং তাও আবার অন্য রাজ্যে। যে খবর আমাদের কাছে আসছে যে এই বিষয়গুলি এবারে একদিক থেকে যেমন কমিশনের অফিসে গিয়ে তিনি তুলে ধরবেন, তার পাশাপাশি যাতে সুপ্রিম কোর্ট এই বিষয়ে করা ডিরেকশন দেয়, সেই আবেদন যাতে সুপ্রিম কোর্টে করা যায়, সেই কারণে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছেন। আমাদের কাছে আরও 48 ঘন্টা সময় রয়েছে, যার পরে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উকিলের কালো কোট পরে আমরা সুপ্রিম কোর্টে দেখতে পাবো কি পাবো না, সেই ছবিটা আমাদের সামনে স্পষ্ট হবে। কিন্তু আপাতভাবে রাস্তা কিন্তু সম্পূর্ণ প্রশস্ত হয়ে গেল। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। শুনে নেব এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বক্তব্য, যেখানে তিনি বারবার স্পষ্ট করেছেন তিনি নিজে সওয়াল করতে চান, নিজে কোর্টে গিয়ে আদালতে গিয়ে লড়াই করতে চান নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং সার্বিকভাবে যেভাবে এসআইআর প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে তার বিরুদ্ধে। 22 জনে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে, বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে
টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। সম্প্রতি বাঁকুড়ার সভা থেকে বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর অনেকটা সেই মোতাবেকই মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন সেভাবেই যেন এগোচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা মোকদ্দমার পদ্ধতি এবং প্রক্রিয়া, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার প্রস্তুতি সেদিকে এগোচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা শুনে নেব রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি এ প্রসঙ্গে কি বলেছেন যখন তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম এই ঘটনার প্রতিক্রিয়া সম্পর্কে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সওয়াল করতে পারেন এমন সম্ভাবনা তৈরি হচ্ছে। তিনি যা যা করছেন সেগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে করেন এবং এর মধ্যে তিনি দূরদর্শী। তিনি জানেন যে ২৬-এর নির্বাচনের পরে তার আর মুখ্যমন্ত্রিত্ব থাকবে না, সুতরাং একটা অনুসারী শিল্পর মতন একটা পাশাপাশি একটা প্রফেশন তাকে বেছে নিতেই হবে। তাই জন্য উনি শুরুই করলেন সুপ্রিম কোর্ট থেকে। আমরা গর্বিত যে এরপরে সুপ্রিম কোর্টে প্রচুর মামলায় আশা করি ২৬-এর নির্বাচনের পরে উনি নিজে উকিল হিসেবে, অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে দাঁড়াতে সুযোগ পাবেন। এই মুহূর্তে বাজেট ২০২৬ নিয়ে আবারও আজকের আলোচনায় ফিরে এলাম আমরা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে এবার আপনাদের সঙ্গে একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং অনির্বাণ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক অরিজিতা দত্ত, অর্থনীতিবিদ। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক পঙ্কজ কুমার রায়, বিজেপির পক্ষ থেকে। আমার সঙ্গে রয়েছেন কৌশিক ঘোষ, অর্থনীতিবিদ এবং বিশেষভাবে বাজার ও কর বিশেষজ্ঞ। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু খুব স্বাভাবিক প্রতিক্রিয়া বিজেপির তরফ থেকে, যারা বাজেট পেশ করেছেন সরকারি দল হিসেবে, যে বাজেট দুর্দান্ত বাজেট হয়েছে, এবং খুব স্বাভাবিক প্রক্রিয়া তৃণমূল বা অন্য বিরোধীদের পক্ষ থেকে বাজেটে কিছু নেই, দিশাহীন। অন্তত গত ২০-৩০ বছরে আমি এর বাইরে কোনো প্রতিক্রিয়া পাইনি। ফলে আমি সেই প্রতিক্রিয়া তো নিশ্চয়ই আসবো, সেটা খুব জরুরি। বাংলায় এবার হচ্ছে ইলেকশন ইয়ার, ভোটের বছর। কিন্তু তার আগে আমি একবার দুই বিশেষজ্ঞের সঙ্গে একটু কথা বলি। প্রথমে অরিজিতা দি, অর্থনীতিবিদ হিসেবে এই বাজেটকে আপনি কীভাবে দেখছেন? অনেকে বলছেন অনেক চ্যালেঞ্জ ছিল, ট্যারিফের চ্যালেঞ্জ, বিশ্ব অর্থনীতির পরিস্থিতি বদলে যাচ্ছে, খোলা হাওয়া মুক্ত অর্থনীতি যা যা বলে এসেছিল তার অনেক কিছুই এখন উল্টো দিকে ঘুরছে, কি প্রত্যেকে এখন দরজা বন্ধ করতে ব্যস্ত। তার মাঝখানে এই বাজেট পেশ করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। সেই চ্যালেঞ্জ কি নির্মলা সীতারামন নিতে পারলেন দেশের অর্থমন্ত্রী হিসেবে? কি মনে হয় আপনার? প্রথমেই বলবো যে চ্যালেঞ্জ সত্যি অনেক ছিল এবং চ্যালেঞ্জ এই মুহূর্তে আছে। আমাদের জিওপলিটিক্যাল যে সিচুয়েশন এবং তার সাথে নানান ধরনের যে স্ট্রাকচারাল অসুবিধাগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেটুকু করা যেতে পারে, কিন্তু সেটা বলে যেটা ওনার দিক থেকে খুব ভালো সেটা হচ্ছে যে যেটা ফিসকাল ডেফিসিট সেটাকে উনি একদম লিমিটের মধ্যে রাখতে পেরেছেন। কাজেই একটা সংযম দেখিয়েছেন কেন্দ্রীয় সরকার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই প্রসঙ্গে যেটা বলা দরকার যে এই যে গ্রোথ রেট যেটা দেখাচ্ছেন যে প্রায় 7%-এর ওপরে গ্রোথ রেট ভারতের, যেখানে বাদবাকি অন্যান্য দেশগুলোর গড় গ্রোথ রেট মাত্র 3.5, সেখানে মেইন ড্রাইভারটা কারা, কোথা থেকে আমি এই গ্রোথ রেটটা পাচ্ছি, সেটা কিন্তু প্রাইভেট কনজাম্পশন অর্থাৎ ভোগ থেকে আসছে। তার মানে আমার এই সাধারণ লোকজন, হাউস হোল্ড, এদের উপরেই আমাকে নির্ভর করতে হচ্ছে। সেখানে এই হাউস হোল্ডের ইকোনমিক্সটাতে যদি যাই তাহলে আমি দেখব যে ইনকামটা, আয় ভীষণ অসমভাবে বণ্টিত, এবং শুধু তাই নয়, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকছে। উল্টো দিকে ভোগটা যদি একবার অভ্যস্ত হয়ে যায় মানুষ, সেটা কমাতে পারে না। তাই জন্যে গত 5 বছরের মধ্যে সর্বাধিক দেখা যাচ্ছে এই হাউসহোল্ডগুলোর ঋণ নেবার প্রবণতাটা বেড়ে যাচ্ছে, এবং তারা মনে করছে তাদের এক্সপেন্ডিচারের একটা বড় অংশ থাকছে ধরুন শিক্ষা, স্বাস্থ্য। এবং বাজেটের পরে প্রধানমন্ত্রীর ভাষণে কিন্তু উনি স্বাস্থ্য নিয়ে কথা বললেন। আমার দিক থেকে এই এক্সপেকটেশনটা ছিল যে স্বাস্থ্য এবং শিক্ষা দুটোতে কিন্তু আরও বেশি করে ইনভেস্টমেন্ট গভর্নমেন্টের আসবে, নয়তো
শুধুমাত্র ওষুধের দাম কমিয়ে কিন্তু বা পিএমজে বা স্বাস্থ্যসাথীর মতো ইন্স্যুরেন্স প্রোগ্রাম চালিয়ে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো যায় না। ডাইরেক্ট প্রভিশনিং যেখানে হচ্ছে না, হাসপাতাল নেই, ডাক্তার নেই, সাব সেন্টার নেই, সেখানে ওষুধ নেই, সেখানে প্রাইভেট সেক্টরে ওষুধের দাম কমিয়ে আমি কিন্তু স্বাস্থ্য উন্নতি করতে পারবো না। আর ঠিক সেই জায়গাটা থেকেই এডুকেশনের কথাটা মনে করছি, যে যেখানে নির্মলা সীতারামন নিজে বললেন যে এখানে আমরা কমাতে চলেছি বিদেশে ছাত্রদের পড়তে যাওয়ার উপরে সেসটা। এবার আমার প্রশ্ন হচ্ছে, তার মানে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে সারা পৃথিবীতে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও আমাদের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের বাড়ির ছেলে মেয়েদের একটা বড় অংশ আজকে বিদেশে পড়তে চলে যাচ্ছে এবং সেটাই তাদের কোট আনকোট অ্যাসপিরেশন। বেশ, আমি এখান থেকে তাহলে পঙ্কজবাবু আপনার কাছে আসবো। আপনি নীতি বাণিজ্য শাখার মানুষ, অধ্যাপক, অর্থনীতির বিশ্লেষণের জায়গা থেকে তো পেশাদারিভাবেই আপনার একটা আগ্রহ থাকে, কিন্তু তার সত্ত্বেও আমি তার বাইরেও বলবো, বিজেপি মুখপাত্র হিসেবেও নিশ্চিতভাবে আপনি কথা বলবেন, কিন্তু অরিজিতাদি একদম অর্থনীতির জায়গা থেকে যে প্রশ্নগুলো তুললেন সেগুলো কি একটু অ্যাড্রেস করার চেষ্টা করবেন প্রয়োজন পড়লে রাজনীতির বাইরে গিয়ে? প্রথমত আমার যেটা মনে হয়েছে যে যদি আমি 2015 সালে বলি যে 2 লক্ষ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা বেড়ে 12 লক্ষ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা তো একটা ওয়ান অফ দ্য ড্রাইভিং ফোর্স ফর দ্য ডেভেলপমেন্ট, ফিউচার ডেভেলপমেন্ট। রেভিনিউ এক্সপেন্ডিচার এর থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জোরটা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরও একটা বিষয় যে আমি যদি এডুকেশন এক্সপেন্ডিচার বলি 1,39,000 কোটি টাকার মতো, এর সঙ্গে যে রিসার্চ সেখানে 56,000 কোটি টাকা, মানে দুটো মিলে সেটা 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এছাড়াও আমরা জানি এডুকেশনে প্রাইভেট ইনভেস্টমেন্ট আছে, এবং শুধু সেটা নয়, হাউস হোল্ড এক্সপেন্ডিচার কিন্তু এডুকেশনে যথেষ্ট, বোথ এডুকেশন এবং হেলথ কেয়ারে 1,04,000 কোটি টাকার এক্সপেন্ডিচার করা হয়েছে। যেটা প্রশ্নটা কিন্তু বরাদ্দ নিয়ে নয়, হ্যাঁ, বরাদ্দের প্রকৃতি নিয়ে, যেটা অরিজিতাদি বলছেন। আমি ওষুধের দাম কমিয়ে কি ব্যাপারটা সামাল দিতে পারবো? ওষুধের দাম তো দেখুন, বরাদ্দ জিএসটি বরাদ্দ তো আমি একটা বললাম, আর একটা হচ্ছে 17টা ওষুধ, বিশেষ করে আমরা যাকে বলি যে জীবনদায়ী ওষুধ, ডায়াবেটিক, ক্যান্সার, এরকম 17টা রোগের ওষুধকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রথমত আমরা জানি যে 22শে সেপ্টেম্বর জিএসটি রিডাকশন হয়েছে 12% থেকে 5%। সেখানে তারপরেও আবার নতুন করে এই বিষয়টার উপরে ফোকাস করা, সেটা কিন্তু একদম ডিরেক্ট বেনিফিট কনজিউমারের কাছে যাবে, যারা সাধারণ নাগরিক সমস্ত পর্যায়ে ইনকাম গ্রুপের মধ্যে। এখানে আমার একটা বক্তব্য আছে। আপনি নিশ্চয়ই আমাদের মতোই আর 5জন সাধারণ নাগরিকের মতো আপনার নিশ্চয়ই মেডিক্লেম আছে। আপনার নিজের জীবনে অভিজ্ঞতা কি? আমরা সবাই উদ্বাহু হয়েছিলাম, মেডিক্লেমে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কমে যাচ্ছে, কোথাও প্রায় উঠে যাচ্ছে, কোথাও খুব নেগলিজিবল হয়ে যাচ্ছে, আমাদের প্রিমিয়াম কমবে। তো সেই ইন্স্যুরেন্সের যে কর জিএসটি সেটা কমলো, কিন্তু প্রিমিয়াম কারোর কমলো না, কারো বেড়েও গেছে। না, সেটা সত্যি কি বেনিফিট ট্রান্সফার হয় ডিরেক্ট হোক অথবা ইনডিরেক্ট? যে বাড়বে স্ল্যাব অনুসারে, কিন্তু জিএসটি কিন্তু উইথড্র হয়েছে। আমি বলছি তার এফেক্ট কি, আমরা কি পেলাম কিছু? না, অবশ্যই কাগজে কলমে জিএসটি উইথড্র হলো, যদি ধরুন আপনি একটা এজ ব্র্যাকেটে আছেন, আপনি 55 to 60, আমি 7, আপনি 58, 59, আপনার কিন্তু জিএসটির বেনিফিটটা আপনার আসছে। কিন্তু যদি আপনি 60 এজের থাকেন এবং সেটা 61 অর্থাৎ 61-65 রেঞ্জে যাচ্ছেন, তাহলে জিএসটি কমলেও স্ল্যাবের জন্য কিন্তু একটা বাড়ছে এবং তার অ্যাডজাস্টমেন্ট পুরো এফেক্ট আপনি পাচ্ছেন না। আপনি কোন এজ গ্রুপে বা ফ্যামিলি কোন এজ গ্রুপে বিলং করে তার উপরে, কিন্তু জিএসটি কিন্তু আপনি কোনো একটা কোম্পানি, মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখাতে পারবেন না তারা আজও, আমি আপনাকে বলছি যদি থাকে আপনি আমি দেবেন, আমরা একটি সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারে সারা পশ্চিমবঙ্গে লড়াই করছি। না, সেটা বুঝতে পেরেছি। আমি কৌশিকবাবুর কাছে যাব। কৌশিকবাবু, আমি যে কথাটা বলে পঙ্কজবাবুর কাছ থেকে আপাতত আপনার কাছে যাচ্ছি, শিফট করছি, আমি ঠিক সেই জায়গাটাতেই আসতে চাইছি। এই যে ডাইরেক্টলি মানুষ পাননি, ডাইরেক্ট হয়তো দেয়নি, কিন্তু সরকার যা করেছেন ঘুরপথে তার সুফল মানুষ পাবেন। এই মুক্ত অর্থনীতির সূচনা থেকে শুনছি ট্রিকেল ডাউন এফেক্টের কথা, কিন্তু আমার সেটা নিয়ে খুব যে বিরাট আপত্তি আছে এই অর্থনীতির স্ট্রাকচার নিয়ে, সেটাও আমি বলছি না, কিন্তু আমি বলছি এই ট্রিকেল ডাউনটা সত্যি সত্যি শেষ পর্যন্ত কতটা হয়।
এখন 7তলা বিল্ডিংয়ের উপর থেকে ছুঁয়ে ছুঁয়ে একতলা যতটা জল পৌঁছতে পারে ততটা, না 17তলা বিল্ডিংয়ের উপর থেকে একতলা পর্যন্ত যতটা জল ছুঁয়ে ছুঁয়ে পৌঁছায় ততটা? না, আমি একটু অন্যরকম ভাবে মানে এটাকে ব্যাখ্যাতে আসছি। ম্যাক্রো অর্থনৈতিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, এই বাজেটটা যদি আমরা খুব এভাবে দেখি বিচক্ষণতার সঙ্গে, এই বাজেটটা কিন্তু 5 বছরের একটা দীর্ঘকালীন মেয়াদ ধরে কিন্তু এগোনো হচ্ছে। আমাদের সারা বিশ্ব জুড়ে যে অস্থিরতা, আমরা আজকে আপনি দেখবেন যে কোনো ট্রেডিং পলিসি আমরা আজকে কোনো দেখতে পারলাম না। কেন দেখতে পারলাম না? তার কারণটা হচ্ছে বিশ্ব জুড়ে যে অস্থিরতাটা চলছে, এই অস্থিরতার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এখন ওই জাস্ট মানে বিশ্ব বাজারে কেরাম চলছে, যে আমেরিকার সঙ্গে আমাদের ভারতের কেমন ট্যারিফটা গিয়ে দাঁড়াবে, শুল্কটা দাঁড়াবে, আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমরা যে চুক্তিটা করেছি সেটার কি প্রভাব করবে। সো এই যে সাপ্লাই চেন সারা বিশ্ব বাজারে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের বাজেট, আমরা কিন্তু কোনো বড় কোনো হেডলাইন যে একটা বিগ নিউজ কিন্তু এর আমার আর পাবো না, সেই দিনটা কিন্তু চলে যাচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু আমাদের দীর্ঘকালীন ভিত্তিতে 5 বছরের একটা স্প্যান নেওয়া হলো। আমরা ধীরে ধীরে আমাদের বিশ্ব বাজার অনুযায়ী আমাদের পরিমাপ নেওয়া হচ্ছে। কিন্তু কৌশিকবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, হালকা চলে ভাববেন না, যদিও আমি হয়তো একটু হালকাভাবে জিজ্ঞাসা করছি। আমরা যোজনা কমিশন তুলে দিয়েছি, কিন্তু আমরা কি পরিকল্পনা বাজেটের দিকে এগোচ্ছি? যোজনা কমিশন তুলে দেওয়ার পর আপনি 5 বছর বলছেন বারবার, আমি তাই বারবার জিজ্ঞাসা করছি। হ্যাঁ, একটা তো ব্যাক এন্ডে একটা ডেফিনেটলি একটা নীতি 5 বছরের একটা তাদের মানে কেন্দ্রীয় সরকারের মাথায় আমরা চলছি। তার কারণ আপনি যদি দেখেন আজকে যে রপ্তানিগুলো আমাদের ভারত থেকে বাইরে যেত আমেরিকাতে, সেটা কিন্তু আর হচ্ছে না সেই প্রপোর্শনে, সেই অনুপাতে হচ্ছে না। তো রপ্তানিটা যদি আমার বন্ধ হয়ে যায়, আর ম্যানুফ্যাকচারার যারা দেশে উৎপাদন করছে, তারা তাদের দ্রব্যগুলো নিয়ে কোথায় যাবে, সেই বাজারটা কোথায় পাবে? কিন্তু এ সত্ত্বেও সবচেয়ে বড় যেটা দিক, একটু আগে ওই উনি দিদিভাই বলছিলেন যে আমাদের যে টোটাল যে উৎপাদনের 61% কিন্তু আমরা দেশেই কনজাম্পশন করছি, মানে দেশেই ভোক্তা হয়ে যাচ্ছে। এটা একটা বিশাল প্রশ্ন কৌশিকবাবু, যে যদি তাই হয় তাহলে নিশ্চিতভাবে বিদেশের ট্যারিফের সঙ্গে আমার দেশের ভিতরে যারা অনেক কিছু উৎপাদন করছেন এবং তার জন্য যে পরিবারগুলো চলছে, তারাও ভীষণভাবে যুক্ত। আমি সেগুলো কোনোটাকে অস্বীকার করছি না, সেটাকেও সামাল দিতে হবে, তাদের স্বার্থ রাখতে হবে। কিন্তু আমার প্রশ্ন, দেশের ভিতরে যদি 61% কনজাম্পশন থাকে, তাহলে ওই 61%-এর হাতে আরেকটু বেশি পয়সা পৌঁছানোর জন্য কি করলাম? জিএসটির পরে এই বাজেট কি দিশা দেখালো? অ্যাকচুয়ালি অনির্বাণ বাবু, আমরা আগামী 6 মাস কি মানে জায়গা দাঁড়াচ্ছে বিশ্ব বাজারে, সেটাই আমরা এখনো করতে পারছি না, তার জলটা মাপতে পারছি না। তাহলে আমরা ওখানে সেই কিভাবে কি নীতি আমরা এতে আসবো? সো এই 26 সালটা কিন্তু খুব অগ্নি পরীক্ষা। বেশ, খুব ইন্টারেস্টিং কিউ। অর্থাৎ এক কথায় আমি যদি কৌশিকবাবুর কথা ধরে নিই, তাহলে আমাদের সরকার বা অর্থমন্ত্রী তারা কেউই কিন্তু খুব নিশ্চিত নন যা আজকে বললেন 6 মাস পরে ঠিক সেভাবেই সেখানে দাঁড়িয়ে থাকতে পারবেন কিনা। যোজনা কমিশন উঠে গেছে, মানে পরিকল্পনা কমিশন, কিন্তু কেন্দ্রীয় সরকারও বাধ্য হচ্ছেন, বিশ্ব পরিস্থিতির দায়ী বলি অথবা দেশের ভিতরে তাকিয়েই বলি, যে কোনোভাবেই হোক অন্তত 5 বছরের দিকে তাকিয়ে সামনের 5 বছর ভেবে কিছু একটা করতে। যদিও সেই 5 বছরের মধ্যে পরের 6 মাসের খবর আমাদের কারোর জানা নেই। ঠিক এমন অবস্থায় দাঁড়িয়ে 2026-এর বাজেটটা ঠিক কেমন হবে আপনার আমার জন্য